আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার পর্বগুলোকে নিয়ে। পূর্ববর্তী যে পর্বগুলোতে আমরা আলোচনা করেছি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে, আজকে এখন এই মুহূর্তে একটু ব্যতিক্রমী আলোচনা হতে চলেছে। কারণ এতদিন আমরা বিভিন্ন সচেতনতামূলক বার্তা আপনাদের সামনে তুলে ধরেছি, কিভাবে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটা সুস্থ এবং সুন্দর জীবন উপহার দিতে পারি। আজকে যে বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের মাঝে উপস্থিত রয়েছে, উনি কিন্তু শুধু পাঠ্যপুস্তকেই আটকে নেই, উনি কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর জীবন উপহার দিচ্ছেন এবং প্রতিনিয়ত তাদের সহায়তা করে যাচ্ছেন। আজকে আমাদের মাঝে যে বিশিষ্ট অতিথি উপস্থিত রয়েছেন, উনি হলেন বিদ্রোহী কবি নজরুল বিদ্যা ভবনের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা দেব। আজকে ম্যাডামের সাথে আমরা কিছুটা গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি করে একটি সুন্দর এবং সুস্থ জীবন উপহার দিতে পারি সেই আলোচনা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার ম্যাম, পজিটিভ বার্তার পর্দায় আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমে যেটা জানতে চাইছি যে এই পজিটিভ বার্তাতে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। এরকম একটা ইম্পর্ট্যান্ট ইস্যু তুলেছ, সেটাও একটা সত্যি প্রশংসনীয় ব্যাপার। আর যে ব্যাপারগুলি নিয়ে আমরা আলোচনা করতে চাই, যে টপিকগুলি, সেগুলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সত্যি ভালো হবে, এবং এটা আমাদের সোশ্যাল চেঞ্জের জন্য একটা বিরাট বড় অঙ্গীকার হবে আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ ম্যাম। ম্যাম, আপনি যেহেতু জানেন যে এই মাসটা আমাদের বিশ্ব পরিবেশ দিবসের মাস, প্লাস এখানে বিশ্ব রক্তদাতা দিবস গেল 14ই জুন। তো ম্যাম, আমরা আজকে কিছু কিছু টপিক আমরা তুলে ধরবো সকলের সামনে। প্রথমে যেটা জানতে চাইবো আপনার থেকে, যে আপনি একজন শিক্ষক হিসাবে বা সাধারণ নাগরিক হিসাবে গাছ লাগানোর প্রয়োজনীয়তাটা আপনি সকলের মাঝে তুলে ধরুন। আচ্ছা, আমি এখানে প্রথমে বলছি, আমার তো স্টুডেন্টদের নিয়ে কাজ, একদম 1 থেকে 12, অর্থাৎ 6 বছর থেকে 18 বছর পর্যন্ত বাচ্চাটা আমার কাছে থাকে। তো এখানে একটা বিরাট বড় যে আদর্শগুলি আমরা তার মধ্যে রোপণ করতে পারবো, সেগুলি ওরা নিয়ে চলবে সারা জীবন। এখানে আমি একটু বলবো যে এনভায়রনমেন্ট এডুকেশন ছিল, যেটা উঠে গেছে এখন। এই কারণে আমরা বলছি যে আমরা অক্সিজেন দেয়, সেই দেয়, কিন্তু সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি না, যে কারণে গাছ কাটার প্রতি মানুষের আগ্রহটা কিন্তু বাড়ছে। এর জন্য আমি মনে করি কি, যে বিভিন্ন রকম, আমরা যখন ছোট ছিলাম আমাদের কিন্তু একটা সাবজেক্ট ছিল মরাল এডুকেশন। হ্যাঁ, মরাল এডুকেশনের মধ্যে আমাদের এই যে মরালগুলি, যে এগুলি কিন্তু আমাদের ঢোকানো দরকার আমার মনে হয়। যদি একটা ক্লাস 1-এর বাচ্চা, তো আমি বলবো না যে অক্সিজেন দেয়, ও দেখতে পায় না হোয়াট ইজ অক্সিজেন, ও বুঝতে পারবে না হোয়াট ইজ অক্সিজেন। তখন যেন ছোট ছোট গল্পের মাধ্যমে যদি আমরা, যেমন পঞ্চতন্ত্রের মধ্যে আদর্শগুলি আমরা ঢুকিয়ে দিয়েছি গল্পের মাধ্যমে, এরকম যদি আমাদের একটা সাবজেক্ট হতো আমার মনে হয় এত সাবজেক্ট, তার মধ্যে একটা মরাল এডুকেশন থাকাটা খুব দরকার, যেখানে আমাদের যে পজিটিভ অ্যাটিটিউডগুলি আমাদের, যেগুলি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ফেস করবে, যেরকম ওয়াটার কনজারভেশন, কী করে আমাদের আশেপাশে পরিষ্কার রাখা যায়, গাছ কেন আমরা লাগাবো, গাছের প্রয়োজনীয়তা, গাছ যে সায়েন্টিস্ট বলেছেন গাছের কিন্তু প্রাণ আছে, সে প্রাণের যে বিভিন্ন রকম এক্সপেরিমেন্টগুলি, বিভিন্ন রকম আমাদের যে বিভিন্ন রকম আমাদের যে কি বলবো ধার্মিক গল্পের মধ্যে গাছ সাক্ষী দিচ্ছে, সে দিচ্ছে, এগুলি আছে তো, যে তুলসী দিয়েছিল দশরথের সীতাকে সাক্ষী, যে উনি তর্পণ করেছেন কি না, সেই সাক্ষীগুলির গল্পগুলি যদি আমরা ঢোকাতে থাকি, তাহলে মনে হবে আমরা যেরকম পেটটা, আমাদের গৃহপালিত পশুগুলি আমাদের পারিবারিক অংশ, গাছটাও কিন্তু বাচ্চারা পারিবারিক অংশ হিসাবে শিখবে, জানবে। এই জন্য কাটার আগে চিন্তা করবে, না ও ব্যথা পাবে, ও তো আমাকে হেল্প করছে, ও ছাড়া তো আমি বাঁচবো না। এই যে মানসিকতাগুলি আমি ক্লাস 1 থেকে যদি ঢুকাতে থাকি, আমি একটা গাছ খালি জুন মাসে এক পেড় এক মাকে নাম, একটা গাছ লাগালে মাকে দিয়ে হবে না, এটাকে বাঁচিয়ে রাখতে হবে। এই রেসপন্সিবিলিটিটা তোমার, যাতে পৃথিবীটা
আবার সবুজ হয়ে যায়, সংখ্যা গাছ যেন দিনে দিনে না কমে। আমরা যত এখন কিন্তু সবাই শিক্ষিত, আমরা কিন্তু বড় বড় প্রোগ্রাম করে গাছ লাগানোর ইসে করছে, কিন্তু গাছের সংখ্যা কি বাড়ছে? বাড়ছে না তো, কমছে। তাহলে কোথায় আমরা শিক্ষিত? সেই জায়গা তো আমরা যে এইমটা নিয়ে গাছ লাগাচ্ছি সেটা তো আমরা অ্যাচিভ করতে পারছি না। তো আমার মনে হয় আর কি ফার্স্টে আমাদের মরাল এডুকেশন দেওয়া দরকার, যে পরিবেশকে সুস্থ রাখলে আমরা সুস্থ থাকব। এই মরাল এডুকেশনটা যদি 1 থেকে আমরা পাঠ্য সিলেবাসে ঢুকিয়ে দিতে পারি, কারিকুলামে ঢুকিয়ে দিতে পারি, একদম অন্তত আমি বলি 8 অবধি, কারণ ওই মানসিকতা যদি ঢুকিয়ে দিতে পারি, এরপরে তো পড়াটাও বেড়ে যায়, 9 থেকে পড়াটাও বেড়ে যায়, তখন তো সায়েন্সের সবগুলি ব্যাপারই সায়েন্স ভিত্তিক ইস্যু হয়ে যাচ্ছে, তখন ওরা কিন্তু বুঝে যায় কি কি করছে। ওইগুলো যদি করি, আর এক্সপেরিমেন্টাল যে ব্যাপারটা, যে অক্সিজেন ছাড়ছে, এগুলি যদি আমরা আমাদের সিলেবাসে ঢুকাতে পারি, দেখে ওরা যে একটা গাছ কী করে অক্সিজেন ছাড়ছে, আমার মনে হয় এটা অনেক বেশি কার্যকর হবে। হ্যাঁ, কারণ আমি তো দেখতে পাচ্ছি না যে আমরা করছি, প্রোগ্রাম করছি, কিন্তু গাছের সংখ্যা কিন্তু বাড়ছে না। আমরা বিরাট বড় প্রোগ্রাম করে গাছ লাগাচ্ছি, পরের দিন গাছটা মেনটেন হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। আমি 100টা গাছ লাগালে দেখা যায় 10টা বাড়ছে, 90টাই নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আমাকে মেনটেন করতে হবে, সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে, তখনই আমি মনে করি ভালো থাকবে পরিবেশ। বিভিন্ন স্কুল, কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু এখন কিন্তু গাছ লাগানোর পরিকল্পনাটা আস্তে আস্তে কমছে। হ্যাঁ, সেটা নিয়ে আপনি কি বলবেন? বিভিন্ন কার্যক্রম এভাবে আমাদের মানে টাই আপ থাকে, তখন গাছ লাগানো এবং গাছের সময় দেওয়ার সময়টা আমাদের হাতে থাকে না। এর জন্য আমি মনে করি এখানে কিছু কিছু বা স্টুডেন্ট, যেরকম এনএসএস টিম আছে, প্রত্যেকটা স্কুলে এনএসএস টিম আছে, 12 এটা কিন্তু ক্লাস 12-এ আছে যে স্কুলগুলি হায়ার সেকেন্ডারি, কিন্তু এটা কিন্তু ক্লাস 10-এ নেই অন্যান্য স্কুলগুলিতে। এর জন্য আমাদের কিন্তু সিআরসি সেন্টার আছে, মানে একটা ক্লাস্টার রিসোর্স সেন্টার গভর্নমেন্ট এসে, ওদের যে 12টা 14টা স্কুল একটা ক্লাস্টার রিসোর্স সেন্টার থাকে, ওইখানে 2-3টা হায়ার সেকেন্ডারি স্কুল থাকে, ওদের এনএসএস টিম থাকে। ওই এনএসএসের টিমের সঙ্গে যদি আমাদের হাই স্কুল, এসবি স্কুল, জুনিয়র বেসিক স্কুলগুলি টাই আপ করে দিতে পারি, এবং আমরা যদি তাদেরকেও অংশগ্রহণ করাই অন্যান্য স্কুলে যেখানে এনএসএসটা নেই, ন্যাশনাল সার্ভিস স্কিমটা নেই, ওদেরকে যদি আমরা ইনভলভ করাই ওই স্কুলের বাচ্চাদেরও যেখানে নেই বা এগুলি, আমার মনে হয় এগুলি ফিডব্যাকগুলি আমি আরও ভালো পাবো। ধন্যবাদ ম্যাম, অনেক গুরুত্বপূর্ণ আপনি কথা বললেন। এবারে বলতে চাই যে এই যে বর্তমান সময়ে কিন্তু এখন প্রযুক্তির সময়, আমরা সব সময় কিন্তু বাচ্চাদের হাতে দেখি মোবাইলই দেখি, ওরা কিন্তু মোবাইল ছাড়া খায় না, মোবাইল ছাড়া পড়াশোনা করে না, মোবাইল ছাড়া কিছুই করে না। এই প্রযুক্তির সময় এই বাচ্চাদের মধ্যে কতটুকু সচেতন বার্তা আমাদের পৌঁছানো উচিত যে একটি গাছ একটি প্রাণ, গাছ লাগানো আমাদের প্রয়োজনীয়তা, সেটার বিষয়ে আপনি ভবিষ্যৎ প্রজন্মকে কি বলবেন এই পজিটিভ বার্তা দর্শকদের? এখানে মোবাইলের ব্যাপারটা বলবো যে মোবাইল কিন্তু এখন একদম প্রাইমারি স্টেজে চলে এসছে বাচ্চাদের হাতে। এখানে কিন্তু আমি একটু গার্জিয়ান দিয়েই আমি টার্গেট করব, কারণ একটা বাচ্চার হাতে মোবাইল দেওয়া মানে কি, ওর মোবাইল ছাড়াও তো আমরা বাচ্চা বড় করেছি। হ্যাঁ, 10 বছর 15 বছর আগে মোবাইল ছাড়া বাচ্চা বড় হয়েছে, ওদের তখন সোশ্যালাইজেশন ছিল। এখন এমন হচ্ছে মোবাইলটা হাতে দিয়ে মা হয়তো একটু রিল্যাক্সড হচ্ছে, কিন্তু সোশ্যালাইজেশন কমে গেছে। ওরা কিন্তু বাচ্চারা এখন ঠিক করে কোথায় কি বলা উচিত সেগুলি কিন্তু বলতে পারছে না। এটা লং এফেক্ট কী দেখছে, ডিপ্রেশন, কিন্তু হ্যাঁ ডিপ্রেশন দেখা দিচ্ছে। এখন আমি বলবো যে এইখানে দাঁড়িয়ে, এই পরিস্থিতি দাঁড়িয়ে আমি কি করে গাছের সম্বন্ধে ভালো কথা বলবো, ঠিক আছে? তো আমি এখানে একটা কথা বলবো, যেহেতু এখন কিন্তু সব স্কুলেই মোটামুটি যে কি বলবো, সব টিচারদের আমাদের টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ব্যবহার করতে হয়।
টিচিং লাইনে আমি তো বললামই আগে যে মরাল এডুকেশনের উপরে, বইয়ের উপর, গল্প মাধ্যমে, গল্প শোনা হারিয়ে যাচ্ছে বাচ্চাদের জীবন থেকে। আমরা যে গল্প শুনতাম, আমাদের কল্পনার মধ্যে যে মানুষগুলি তৈরি করতাম, রামের গল্প শুনতাম, রামকে মনে মনে তৈরি করতাম, আমরা সীতার গল্প শুনতাম, সীতার মনে, সেই জিনিসটা কিন্তু হারিয়ে যাচ্ছে, কল্পনা হারিয়ে যাচ্ছে। কারণ সব কিছু আমি মোবাইলে আমাকে যা ফিট দেওয়া হচ্ছে আমি সেটা ফিটিং করছি, আমার নিজে কল্পনার জগৎ নেই। এখন দেখবেন আমরা যে আগে ছোটোবেলায় আমরা পেপার কাটিং করতাম, তারপরে ড্রয়িং করতাম, তারপরে পুতুল বানাতাম, সেই যে মানে কল্পনার জগতে তৈরি আমার কল্পনাটা, সেটার জায়গা কিন্তু নেই। একদম, এই প্রযুক্তির যুগে কিন্তু আমরা নিজেদের নিজস্ব সত্তা হারিয়ে ফেলছি। হ্যাঁ, এখানে আমি বলছি তাহলে কি হতে হবে, আমাকে স্কুলে একদম, আমি প্রাইমারি স্টেজে বলছি, ক্লাস 5 অবধি বলছি, স্কুলে একটা রাখা যায় যে গল্প বলার টাইম, স্টোরি টেলিং, যেটা আমাদের ছোটোবেলায় ছিল। স্টোরি টেলিং আমি তো বললামই, মরাল এডুকেশনের উপর একটা যদি বই হয়, স্টোরি টেলিংয়ের উপর বই হয়, সেই স্টোরি টেলিংয়ে যেন বিজ্ঞান ভিত্তিক সব গল্পগুলি বলানো হয়, এটার মধ্যে ইন্টারেস্ট থাকে। এখানে একটা গাছকে মানুষের ক্যারেক্টার, কল্পনার বিষয় করে গাছকে একটা মানুষের ক্যারেক্টার, যেরকম আমরা পঞ্চতন্ত্রতে দেখি, বাদর কথা বলছে, ও কথা বলছে, ভূতে কথা বলছে, তারপরে কুমির কথা বলছে, এরকম করে যদি গাছ কথা বলছে, গাছ কী করবে, ও মারতে গেলে তুমি কষ্ট পাবে, তুমি দা দিয়ে, তোমার যদি আঙুল কাটা হয়, গাছও কাটলে কষ্ট পায়, সে তখন তোমাকে অক্সিজেন দেওয়া কমিয়ে দেবে, তুমি কী করে বাঁচবে। এরকম মরাল এডুকেশন যুক্ত স্টোরি টেলিং যদি আমি আমার বাচ্চাদের করাই তাহলে ভালো হবে। কারণ শুনুন, এডুকেটেড ক্লাস যেটা, হাইলি এডুকেটেড ক্লাস যেটা আমরা যারা শিক্ষিত সমাজ হয়তোবা আমরা বাচ্চাদের অনেক বেশি করে বোঝাতে পারি, কিন্তু একটা আনএডুকেটেড বা এডুকেশনের সামান্য লেভেলটা যারা ক্রস করেনি, মাধ্যমিক লেভেলতে ক্রস করেনি, যারা ডেইলি রেটেড ওয়ার্কার, তাদের কাছে কিন্তু ওই স্টোরি টেলিংটা কিন্তু বাচ্চাদের দেওয়ার সময় নেই। আমি যে এলাকাতে কাজ করি সেখানে বলছি, এখানে মা বাবা দুজনেই বেরিয়ে যায় সকালবেলা রোজগার করতে, ওদের সংসারটা চালাতে, তো স্টোরি টেলিংয়ে কোনো জায়গায় নেই। ওরা যখন বাড়ি ফিরে আসে তখন এত বেশি ক্লান্ত থাকে ওরা বাচ্চাদের সময় দেওয়ার সময় নেই। ঠিক আছে, ওদের একটাই উদ্দেশ্য বাচ্চাদের মাস্টারের বাড়ি দিয়ে দেওয়া, কে দেখছে, মাস্টার দেখছে, স্কুল আসছে কিনা খবরও নেয় না। সেখানে আমার স্কুলের এনভায়রনমেন্টটা এমন করতে হবে ওরা যেন আকর্ষিত হয় এবং ওরা যেন স্কুলে আসে। তাহলে ছোটো বাচ্চারা কি খেলতে ভালোবাসে, ওকে খেলতে দিতে হবে, ওকে ড্রয়িং করার জিনিস দিতে হবে, কারণ ওরা খুব দরিদ্র, ড্রয়িং করার জিনিস ওর বাবা মা কিনে দেবে না, ওর কল্পনাকে বাস্তবায়িত করার জন্য জিনিস দিতে হবে। তারপরে স্টোরি টেলিং করতে হবে, গল্প বলতে হবে। তো টিচারদের এইগুলি করতে হবে সবসময়, যে ক্লাসের সিলেবাসটার বাইরেও গল্প বলা একটা, আজকে অনেক সময় দেখা যায় যে টিচার কম থাকে স্কুলে, আমরা বাচ্চারা খালি মিড ডে মিল খেয়ে যাবে না, আমরা সব বাচ্চা 3-4টা ক্লাসের বাচ্চা নিয়ে গল্প বলি না। গল্প বলাটা ওই রকম বলতে হবে যার সামাজিক ভ্যালু আছে, সোশ্যাল এবং মরাল ভ্যালু আছে। তাহলে কি হবে, ওই যে বললাম, আর যদি আমি ছোট গাছ বীজ বপন করতে থাকি ছোট বাচ্চাদের মধ্যে, বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু গ্রো করতে থাকবে। হ্যাঁ, দেখা যায় এরকম, আমি আমার বিপিএল স্ট্যান্ডার্ডের গার্জিয়ানদের বলছি, বাড়ি আসার সঙ্গে সঙ্গে ওরা মোবাইলটা নিয়ে নিচ্ছে বাচ্চারা, বড় মোবাইল তো এখন সবার কাছে আছে, অ্যান্ড্রয়েড সবার কাছে আছে, ওটা ব্যবহার করছে, ওরা ফিরেও তাকাচ্ছে না যে আমার বাচ্চাটা কি পজিটিভ জিনিস দেখছে না নেগেটিভ জিনিস দেখছে। এর জন্য আমার কাছে মনে হয় একটা বাচ্চা মিনিমাম 16 পর্যন্ত তো কন্ট্রোল করা একটু টাফ, অন্তত 14 ক্লাস 8 অবধি একটা বাচ্চা মা বাবার কন্ট্রোলে রাখা যায় সহজে, এরপরে রাখাটা একটু টাফ হয়ে ওঠে যখন অ্যাডোলেসেন্স আসতে থাকবে। ওই 14 বছর পর্যন্ত যদি রেস্ট্রিক্টেড থাকে কম মোবাইল ইউজ করাটা, এবং ওই কল্পনাটা যদি ওকে গ্রো করতে, ফ্লারিশ করতে হেল্প করা হয়, আমার তো মনে হয় কেন পারবে না, নিশ্চয়ই হবে।
ম্যাম এখন এই টপিকগুলো ছেড়ে একটু আপনার ব্যক্তিগত ব্যাপারে কথা বলি। বল। যে এই আপনার এই স্কুলের সাথে আপনার কেমন সম্পর্ক এবং স্টুডেন্টদের সাথে আপনার কেমন সম্পর্ক সেটা একটু জানতে চাইব। যেহেতু আপনি প্রধান শিক্ষিকা, আপনার পুরো স্কুলের দায়িত্ব আপনার উপর, কী করে মেনটেন করেন? স্টুডেন্টের সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। কেন বন্ধুত্বপূর্ণ? ওরা একদম আমার ক্লাস 6 থেকে, আমার স্কুলটা ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত আছে, ওরা কোনো কিছু আমাকে বলতে দ্বিধা করে না। ধন্যবাদ ম্যাম। এবারে ম্যাম চলে আসি, যেহেতু 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস, একজন সুস্থ মানুষের জন্য বা একজন সুস্থ নাগরিক হিসাবে আপনার রক্তের প্রয়োজনীয়তাটা সম্পর্কে একটু জানতে চাইবো আপনার থেকে। আমার মায়া 2016-তে হসপিটালাইজ ছিলেন। তখন ডাক্তার বললে রক্ত লাগবে। আমার ডর ছিল, ভয় ছিল, রক্ত লাগবে, কোথা থেকে রক্ত পাবো। যারা ডোনার ছিল আমার স্কুলে, ওদেরকে আমি, যে অনেকে আছে না রেগুলার ব্লাড ডোনেশন করে, ওদের সঙ্গে যোগাযোগ করলাম। ওরা ব্লাড ডোনেশন দিল 1-2 জন। এরপরও রক্ত লাগবে, এরপরে আমার মা আমাকে দিতে হবে। ওই আমার ভয়টা কেটে গেলো, আমি বেরিয়ে গেলাম রক্ত দেওয়ার জন্য। রক্ত দিলাম, মা বেঁচে বাড়ি ফিরে এলো। তখন বুঝলাম যে রক্ত দেওয়ার যে ভয়টা, যারা ভয় পায়, এটা একটা মিথ, আর কিচ্ছু না। এর জন্য আমি তো মনে করি কি, আপনার যখন সুবিধা আপনি ব্লাড ডোনেশন করেন আপনার ইচ্ছার মতো। এবং ব্লাড ডোনেশন করলে পজিটিভ, শরীরের জন্য যেরকম ভালো, এমনি কিন্তু আপনার মানসিকভাবেও কিন্তু, মেন্টালিও কিন্তু আপনি একটা মনে হবে যে সোসাইটির জন্য আপনি কিছু করেছেন। এ ব্লাড তো তৈরি করা যায় না। এর জন্য আমি যে রক্তদান, মুহূর্তদান, এই কথাগুলি কি এমনি এসছে? এমনি তো আসেনি। এই পজিটিভ ভাইবসটা আমি মনে করি কি, যে এইসব জিনিসগুলির মধ্যে পজিটিভ, যে আমাদের এখন চারিদিকে এতটা নেগেটিভিটি ভরে গেছে, এখন যে এই পজিটিভ কাজগুলি যত বেশি আমরা অংশগ্রহণ করব, তত আমাদের জন্য ভালো, আমাদের মেন্টাল হেলথের জন্য ভালো। আর রক্তের কিন্তু কোনো বিকল্প হয়। ধন্যবাদ ম্যাম, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে হলো। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে ধৈর্য সহকারে আমাদের এই আলাপচারিতাগুলো আপনারা শোনেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমাদের জানান। ম্যাম এবারে বলি আমাদের এই পজিটিভ বার্তা, আমরা পজিটিভ বার্তা সবসময় চেষ্টা করি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছানোর জন্য, কারণ সমাজটা কতটুকু সুন্দর সেটা যেন আমরা সকলের সামনে তুলে ধরতে পারি। যেহেতু এখন ম্যাম যে সোশ্যাল মিডিয়ার জগতে কিন্তু ছেলে মেয়েদের হাতে মোবাইলটাই বেশি থাকে। তো আমরা চাই যে এই পজিটিভ বার্তা যেন, আমরা যেহেতু পজিটিভ বার্তা একটি প্ল্যাটফর্ম, তো আমরা চাই ম্যাম এই আমাদের এই সতর্ক বার্তাগুলো, সচেতনতা বার্তাগুলো আমরা যেন ছোটো ছোটো বাচ্চাদের মধ্যেও আমরা ছড়িয়ে দিতে পারি। তার জন্যই আমাদের এই উদ্যোগ। এবং আমাদের এই পজিটিভ বার্তা আমরা উদ্যোগ নিয়েছি, আমরা প্রতিটি প্রতিষ্ঠানে, বিভিন্ন বিদ্যালয়ে, মহাবিদ্যালয়ে 3 মাস ব্যাপী আমরা গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি। এমনকি এক বছরে আমরা 1 কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি। তো ম্যাম এই উদ্দেশ্যে আপনি কী বলবেন বা কী বার্তা দেবেন? আমি স্কুলে যে মানে বৃক্ষরোপণ অনুষ্ঠানটা হয়, আমি কিন্তু ফল গাছের উপর বেশি গুরুত্ব দিই। কেন ফল গাছের উপর? স্কুলে তো সব বাচ্চারা থাকে, আমি যদি নিম গাছ লাগাই বা আমি কৃষ্ণচূড়া গাছ লাগাই, এগুলি কিন্তু বাচ্চাদের কোনো কাজে আসে না। অক্সিজেন দেয়, ঠিক আছে, অক্সিজেন দেয়, কিন্তু বাচ্চাদের কোনো কাজে লাগে না। কিন্তু আমি দেখেছি আমার স্কুলে যদি আমি পেয়ারা গাছ লাগাই, তারপরে কুল গাছ লাগাই, আম গাছ লাগাই, ওরা যখন এগুলি ফল হয় ওরাই খায়, খুব আনন্দ পায়। শুধু তাই না, পাখিরাও, বিভিন্ন রকম পাখিরাও আসে, একটা ইকোসিস্টেম তৈরি হয়। হ্যাঁ, এবং এর যেটা হারিয়ে যাওয়া পাখিগুলিও ফিরে আসে। আমার স্টুডেন্টরাও তাদের সঙ্গে, তারাও তো ছোট ছোট পাখির মতোই, ওরা ফলগুলি যে পেড়ে খায়, আমার কাছে দেখতেও ভালো লাগে। কাজু গাছে উঠে যায়, তারপরে আমলকি গাছ, এগুলি আমার স্কুলে আমি লাগিয়েছি। এখনও যখনই আমার বন মহোৎসব হয়, এডুকেশনাল ইনস্টিটিউশনগুলির মধ্যে আমার মনে হয় ফল গাছ রোপণ করাটা বেশি প্রয়োজন। তা হসপিটাল, যেরকম হসপিটালে যদি এখানে নিম গাছ, বা যেগুলি মেডিসিনাল প্ল্যান্ট, এগুলি লাগানো হয়, তবে জায়গা বিশেষে, পরিস্থিতি বিশেষে যদি গাছগুলি চয়ন করা হয়, আমার মনে হয় অনেক বেশি ভালো হয়। তারপরে বনের মধ্যে এখন শুনি
যে আমাদের বন্য প্রাণীদের খাদ্য অভাব হচ্ছে, যেরকম কী বলে আসাম রাইফেলস আসামে কিন্তু লাগিয়েছে, কলা গাছ লাগিয়েছে বন্য হাতিদের জন্য যেন অ্যাটাক না হয়। এইরকম প্রকল্পগুলি যদি গাছ লাগানোর সময় মাথায় রাখা হয়, আমার মনে হয় ওইটা আমার মানে ওই রথও দেখা হলো, কলাও বেচা হলো, এই দুটোই আমার একসঙ্গে হয়ে যায়। যেগুলি আমার যেরকম গাছ রাস্তার পাশে এপ্রিল ফুল গাছ, তারপরে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, তারপরে কেশিয়া, এগুলি লাগান যেগুলি রাস্তার সৌন্দর্য বর্ধন করে। কিন্তু জায়গা বিশেষে গাছ যদি চয়ন করা হয়, আমার মনে হয় দেখতেও সুন্দর হবে, এটা মানে ইকোলজিটাও মেনটেন হবে সবগুলিকে। এটা হলো আমার মানসিকতা, আমার যে আমি সামারি করেছি যে আমি কি গাছ লাগাবো, কেন লাগাবো, ওইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে কিছু সময় আমাদের এই পজিটিভ বার্তা দেওয়ার জন্য, এবং আপনাদেরও আবারও অসংখ্য ধন্যবাদ। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। পরবর্তী সমস্ত অনুষ্ঠান দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। নমস্কার।